আমরা পাইপলাইন শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। এন্ড পাইপলাইন থেকে কোশ্চেন অবশ্যই থাকবে। সো আমি একটু শুরুতেই কোশ্চেন নিয়ে একটু আপনাদের হালকা সাজেশন দিয়ে রাখি। থিং ইজ আপনাদেরকে মোটামুটি সব পড়তে হবে। আপনারা ডিভিশন থেকে, আমি মিডের পরের থেকে বলছি, মিডের আগের পড়াও কিন্তু ইনক্লুডেড। সো ওগুলো সব পারবেন, এর জন্য ওগুলো আর রিপিট করতেছেন, ওগুলো আপনারা সব জানেনই কিরকম হয়ে থাকে, সেটা মিডেও পেয়েছেন, প্লাস মাল্টিপল ক্লাস টেস্ট আপনারা দিয়েছেন। তো দ্য থিং ইজ একদম ফার্স্ট স্লাইড থেকে শুরু করে অবশ্যই সেই নলেজ গুলো রাখা একদম শুরু থেকে, সিপিআই টিপে এটসেট্রা, সব ধরনের ক্যালকুলেশন গুলা, কম্পিউটার আর্কিটেকচার কি, হার্ডওয়্যার গুলো কেমন, সব ধরনের নলেজ গুলো রাখা, যাতে যেই কোশ্চেনই আসুক না কেন আপনারা ফেস করার জন্য প্রিপেয়ার্ড থাকেন একদম শুরু থেকে। আমি একটু ক্লাসরুমে যাই, আমাদের ক্লাসরুমে সব দেওয়া আছে, আমি মেমোরিটা দেওয়া নেই, ওটা দিয়ে দিচ্ছি। সো লেকচার 1-2 এগুলো তো একদম বেসিক। সো লেকচার 1টা রিডিং ভালো করে পড়ে রাখা, 2তে আমাদের ম্যাথস ছিল, এন্ড এইখানে বেসিকটা না থাকলে আসলে আপনারা জানেন যে পরের কোনো কনসেপ্টই ক্লিয়ার থাকে না। সো আপনারা এখন যেহেতু গুড অ্যামাউন্ট অফ টাইম পাচ্ছেন, আপনারা একটু টাইম নিয়ে পড়া প্লাস হাতে লেখা প্র্যাকটিস করা, এগুলো খুব ইম্পর্টেন্ট। সো এই ভালো করে এই বেঞ্চমার্কস গুলো, এক্সাম্পলস গুলো, পারফরমেন্স গুলো ভালো করে পড়া। সো লেকচার 1-2 নিয়ে কি আর এক্সট্রা কিছু বলার আছে? আমরা তো সব এই বেসিক গুলো পারি, তাই না? একটু রেসপন্স করবেন কাইন্ডলি। জি স্যার। ওকে। সো এরপরে আমাদের মেইন শুরু হলো, আসলে সবই মেইন, বাট একটু কঠিন পার্ট শুরু হয়েছিল এখানে, যেটা আপনারা এতদিনে সোফার যথেষ্ট এক্সপার্টিস এনে ফেলেছেন। সো এখানে আমাদের যা যা আছে, আমরা হয়তো জাম্প অত ইন ডিটেলস দেখি নাই, বা কন্ট্রোল ফ্লো ইন ডিটেলস দেখি নাই, কিন্তু আমাদের এলডব্লিউ, এসডব্লিউ, অ্যাডাই এবং আর্ট টাইপের যা যা আছে এই সবগুলো পারফেক্টলি, আর একটু ছোটখাটো ব্রাঞ্চ ইকুয়াল বা ব্রাঞ্চ নট ইকুয়ালটা এক দুইটা এক্সাম্পল দেখে রাখা, এগুলো সব ইম্পর্টেন্ট। নট অনলি হিয়ার, এই সেম মিপস কথা থেকেই কিন্তু আমাদের পরের সবকটা টপিক, অর্থাৎ এরপরে আমাদের ডেটা পাথ এন্ড পাইপলাইন সব জায়গায় লাগছে। ওকে, সো মাল্টিপ্লিকেশন পার্টটা একটু দেখে রাখা, বিকজ আমাদের মাল্টিপ্লিকেশনের মতো করেই কিন্তু ডিভিশনেও কাজ করতে হয়েছে। তো মাল্টিপ্লিকেশনে যেটা ছিল আমাদের একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালু পরে অ্যাড করে করে যাওয়া লাগতো। সো ডিভিশনে সেটা কি হয়, মাইনাস করে করে যাওয়া লাগে। সো মাল্টিপ্লিকেশন থেকে যেই চেঞ্জ গুলো ডিভিশনে এসেছিল সেটাই আমাদের মেইন ফোকাস। সে ডিভিশনে কোথায় কোথায় চেঞ্জ আসছিল, ডিভিশনের অ্যালগরিদম গুলো একটু দেখা, ফ্লো চার্টটা দেখা, প্রত্যেকটা এই যে ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3 ইমপ্রুভমেন্ট কোথায়, এবং সিমুলেশন গুলো পারা, অবভিয়াসলি এটা মেইন কাজ। তো সবাই যেন এগুলো পারি, এটার জন্য আমাদের ভালো করে হাতে লিখে প্র্যাকটিস করতে হবে, পড়লে হবে না। পড়লে তো পারা যায়, কিন্তু হাতে লিখে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আপনারা কোশ্চেনে ইজিলি অ্যানসার করতে পারবেন। তো ওখানে ডিভিশন গেল, এরপরে আমাদের কি আসলো, এরপরে আমাদের ডেটা পাথ চলে আসলো। তো এইখান থেকে কিন্তু মেইনলি আমাদের একটু ড্রয়িং পার্টটা বেড়ে গেছে। তো এটা সবাই খেয়াল করেছেন যে খালি লিখলে বা পড়লে হচ্ছে না, এখন আমাদের ডায়াগ্রাম আঁকতে হচ্ছে। তো ডায়াগ্রামিক্যালি আঁকা, কখন কোথায় কি যাচ্ছে সেই রাস্তাটা চিনা। তো কারণ এই যে যখন একটা ফুল ফিগার আঁকবো, কোথা থেকে শুরু হবে, কোথায় যে শেষ হবে, এই সব কিছু আমাদের পারফেক্টলি একটু হাতে ধরে প্র্যাকটিস করা। কিসের পার্সপেক্টিভে করব এগুলো প্র্যাকটিস করব আমরা, এক্সাম্পলের পার্সপেক্টিভে, যে কখনো আর্ট টাইপ অ্যাড, সাব, শিফট করছি কিনা, এই ধরনের আর্ট টাইপ, নাকি আই ফরম্যাট, যে এলডব্লিউ, এসডব্লিউ, অ্যাড আই, এটসেট্রা এটসেট্রা। তো আমাদের নতুন কিছু আসছিল যে সাইন এক্সটেন্ড করার বিষয় ছিল, কখন, যখন ইমিডিয়েট ভ্যালু আসছিল তখন, ইমিডিয়েট ছাড়া এই রাস্তায় আসা প্রয়োজনই ছিল না। লোডের ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে রাইট করছেন, স্টোরে রাইট করছেন না, এই যে চেঞ্জগুলো, এই চেঞ্জগুলো মাথার মধ্যে রাখা। অর্থাৎ একটু এই যে ডাটা পাথ যখন একটা ফরম্যাটের চাবে, এক্স্যাক্টলি ওই রাস্তাগুলো সুন্দর করে আউটলাইন আকারে দেখাই দিতে পারলে ইনশাল্লাহ সোফার ডান। আমরা বি কিউ রাগ পর্যন্ত দেখছি, আপনাদের সুবিধার্থে আমরা ব্রাঞ্চ বা জাম্পের অনেক কঠিন পার্ট ছিল, ওই জায়গাগুলো আপনাদের জন্য স্কিপ করা হয়েছে। তো অল্পই আছে, তো খুবই ইজি আছে, আপনারা বাসা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এটা তো ক্লাসে বলাই আছে যে আর্ট টাইপ, আই টাইপ এবং তাদের মিক্সচার, আর আই মিক্স করে থাকতে পারে, আর্ট টাইপ আলাদা থাকতে পারে, আই টাইপ আলাদা থাকতে পারে, যাই থাকুক ইন ডিটেলস। আমরা অল্প পড়তেছি, কিন্তু এই অল্প পড়ার মধ্যে কোনো কিছু যেন বাদ না যায়। ইন ডিটেলস এক্সাম্পল গুলো হাতে ধরে প্র্যাকটিস করা, এটা খুব ইম্পর্টেন্ট, আপনারা ভালো করে করবেন ইনশাআল্লাহ। সব খালি খালি ডেটা পাথ বলেই না, এই পর্যন্ত যা যা আছে শুরু থেকে যতটুক পড়েছি আমরা সবই ইন ডিটেলস হাতে লেখা, এবং ড্রয়িং গুলো করা, মার্ক করা, সেগুলো এক্সপ্লেনেশনটা বোঝা, লজিকটা বোঝা, কেন হচ্ছে কেন হচ্ছে না, কোন রাস্তায় যাচ্ছি কোন রাস্তায় যাচ্ছি না, এটসেট্রা।
এরপর চলে আসি পাইপলাইন, যেটা আজকে আরো কথা বলে আর একটা এক্সাম্পল আছে, সাধারণ সামনে ম্যাডাম একটা সুন্দর এক্সাম্পল আছে, ওটা নিয়ে আসবো নি আমরা। সো পাইপলাইন করে শেষ করব। এরপর আজকে যেটা নিয়ে আলোচনা করতেছি না, যেটা আমাদের পরের ক্লাসে আর একটাই, এর পরের দিন আগামীকাল অথবা পরশু আর একটা ক্লাস নিয়ে আমাদের মোটামুটি ডান, সেটা হবে আমাদের মেমোরি। সো মেমোরির কথা আজকে বলছি না, আমরা পাইপলাইনটাই কমপ্লিট করে ফেলবো। পাইপলাইনে অনেক কিছু ছিল, আমরা এই সেমিস্টার এমনি ছোট হওয়াতে পাইপলাইনের অনেক কিছুই ম্যাডামও দেখান নেই, আমিও দেখাচ্ছি না। কন্ট্রোল পার্টটা ছিল, বাট কন্ট্রোল পার্টটা বুঝতেই পারছেন অনেক কঠিন, আমরা সব জায়গার কন্ট্রোল পার্টই আপনাদের সুবিধার্থে বাদ রাখা হয়েছে। তো কন্ট্রোল পার্ট ছাড়া এই যে আমাদের এই পর্যন্ত নোটস এর আগ পর্যন্ত, অর্থাৎ 31 পর্যন্ত স্লাইড আমরা এই পর্যন্তই দেখছি। এখানে কি থাকছে পাইপলাইন আবার শুরু থেকে বলে আমি আজকের পড়াটুক পড়াই দিচ্ছি। তার আগে একটু ওই এক্সাম্পলটা নিয়ে এসে আপনাদের ক্লাসে দেই। সো এই এক্সাম্পলটা আমি আপনাদের ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, বোথ ক্লাসরুমে দিয়ে দেই, এখানে এডিট করে অ্যাটাচ করে দেই। ওকে, কেউ একটু দেখে জানাবেন যে ক্লাসরুমে পাইপলাইনের আন্ডারে এক্সাম্পলটা অ্যাটাচ হয়েছে কিনা এবং ডকটা অ্যাক্সেস করতে পারছেন কিনা, অর্থাৎ রিড করতে পারছেন কিনা। রিড করা যাচ্ছে? জি স্যার। ঠিক আছে, চলেন আমরা পাইপলাইন আজকে কভার করে ফেলি পুরোটা। আমাদের আমি আবার শুরু থেকে আসছি, এটা আপনাদের সাথে অলরেডি 2 বা 3 বার বলা হয়ে গিয়েছে। আমাদের কেন এটা লন্ড্রি এক্সাম্পলের সাথে ম্যাচ করা হয়েছিল, বিকজ এই এক্সাম্পল গুলোতে আমরা দেখেছি একটা ফুল টাস্কের মধ্যে সেকেন্ড বা থার্ড বা ফোর্থ ইনস্ট্রাকশন গুলোকে আমরা ওভারল্যাপিং আকারে দেখাইতে পারছি। তো এই ওভারল্যাপিংটা কেন ম্যাচ করে, বিকজ আমাদের মিপস, যেটা মিপসেও আমাদের এই কাজগুলো আইএফ বলেন, ডিকোড বলেন, এক্সিকিউশন বলেন, সেরকম স্টেজ করেই দিয়ে দেওয়া। তো দেখা গেছে যে স্টেজ ছাড়া অর্থাৎ নন পাইপলাইনে অনেক টাইম লেগে যাচ্ছে, অথবা যে একটা টাইমে যতটুকু কাজ করতে পারতেন আপনি পাইপলাইন করলে ওই টাইমে তার চেয়ে অনেক গুণ বেশি কাজ করতে পারছেন। অর্থাৎ আগে আপনার এখানে 24 ন্যানো সেকেন্ড লেগেছিল, এই এক্সাম্পলে দেখা যাচ্ছে আমরা 13 বা 14 ন্যানো সেকেন্ডের মধ্যেই কাজ শেষ করে ফেলছে, অনেকখানি ইমপ্রুভমেন্ট। এটা করতে যে দেখা গেছে যে আমাদের ছোট যারা, অর্থাৎ রেজ এখানে আমার 1 ন্যানো সেকেন্ডেই হতো, কিন্তু তাকে আমার কি করা লাগছে, যেহেতু আমার হাইয়েস্ট এখানে 2 ন্যানো সেকেন্ড সবাই, তো সবার সাথে ম্যাচ করতে আমরা এখানে রেজকে হাফ ফাঁকা এবং হাফ কাজ করাচ্ছি, অর্থাৎ তাকে 2 ন্যানো সেকেন্ড স্লটেই বসাইছি। এটা কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওকে। সো রেজের আমার এখানে যেটা হয়েছে, আমার এই ফাঁকা জায়গাটুকু অ্যাড করাতে আমার সিঙ্গেল একটা ইনস্ট্রাকশনে কিন্তু আগে যা লাগতো তার চেয়ে বেশি লেগে যেতে পারে। কম লাগতে হবে এমন কিন্তু কথা না, সেটা সমান লাগতে পারে বা বেশিও লাগতে পারে, তাই না? তো বেশি লাগুক বা না লাগুক, আমার ওভারঅল কিন্তু আমার অনেকখানি টাইম সেভ হচ্ছে। এই বিষয়টা আমি লাস্ট 2টা অফলাইন ক্লাসেও আমি সি এবং ডি বোথ সেকশনে আলোচনা করেছি। সবাই এই জায়গাটা ক্লিয়ার আছে তো? তাইলে আমরা সামনে আগাইতে পারবো। একটু জানাবেন যে সবাই এই জায়গাটা ক্লিয়ার কিনা, যে দাঁড়ান আমি কথাটা বের করি। এই যে পাইপলাইনিং ডাজ নট রিডিউস দ্য ল্যাটেন্সি অফ আ সিঙ্গেল টাস্ক, রাদার ইট ইনক্রিজেস থ্রুপুট অফ দ্য এন্টায়ার ওয়ার্কলোড। আমাদের যে থ্রুপুট ইমপ্রুভ হচ্ছে, এটা সবাই ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, গ্রেট। সো সামনের দিকে আগে এটা আপনাদের বাসায় পড়ে নিতে বলেছিলাম। খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে আমাদের কি, হ্যাজার্ডস। হ্যাজার্ডস কি? স্ট্রাকচারাল হ্যাজার্ড, কন্ট্রোল হ্যাজার্ড, ডেটা হ্যাজার্ডস। স্ট্রাকচার নামের সাথে বোঝা যাচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ রিসোর্সের শর্টকামিংস থাকলে, ঘাটতি থাকলে, আমার একই রিসোর্সকে যদি মাল্টিপল ইনস্ট্রাকশনস অর্থাৎ ডিফারেন্ট ইনস্ট্রাকশনস এর ডিফারেন্ট স্টেজ, যেমন ফার্স্ট ইনস্ট্রাকশনের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ স্টেজ যেটা অ্যাক্সেস করতে চাচ্ছে, ঠিক ফোর্থ ইনস্ট্রাকশনের ফার্স্ট স্টেজ সেটা অ্যাক্সেস করতেছে। এখন সেম রিসোর্সকে দুইটা ডিফারেন্ট জায়গায় দুইজন অ্যাক্সেস করছে। সো অ্যাজ এ রেজাল্ট আমরা কিন্তু বুঝতেই পারছি একটা রিসোর্সকে আসলে দুইজন ইউজ করা পসিবল না। অ্যাজ এ রেজাল্ট আমার এখানে ইনঅ্যাডিকুয়েট হার্ডওয়্যার অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার ঘাটতির কারণে কিন্তু আমরা এই পাইপলাইনের মধ্যে একটা কি দেখতে পাচ্ছি, হ্যাজার্ড দেখতে পাচ্ছি, যেটা নন পাইপলাইনে ছিল না।
কেন নন পাইপলাইনে কেন ছিল না? কারণ নন পাইপলাইন কেউই কারোর সাথে ওভারল্যাপ করতো না। একজন শুরু করতো, সেই শেষ করতো, আবার আরেকজন শুরু করতো, শেষ করতো, তারপর এভাবে চলতে থাকতো। কিন্তু এখন একজনের একটা স্টেজ শেষ হয়েই কিন্তু তার সেকেন্ড স্টেজের মধ্যেই আরেকটা ইনস্ট্রাকশন শুরু হবে, আবার প্রথম জনের থার্ড স্টেজের মধ্যেই থার্ড ইনস্ট্রাকশন শুরু হবে। এই পরের এক্সাম্পলটা দেখলাম, প্রথম জনের ফোর্থ স্টেজের মধ্যেই ফোর্থ ইনস্ট্রাকশন শেষ হয়েছে। সবাই আমাকে বলবেন যদি এখানে LW5 থাকতো তাহলে প্রথম জনের সাথে কি ওভারল্যাপ করতো কোথাও? রেজ ভেরি গুড। সো আমাদের ফার্স্ট এর ফিফথ স্টেজের সাথে এই ফিফথ ইনস্ট্রাকশনের ফার্স্ট স্টেজ তখন আবার কি করতো? ক্ল্যাশ করতো। সো অ্যাজ এ রেজাল্ট এখানে যে ইনঅ্যাডজুকেট হার্ডওয়্যারের কারণে ঘটনা ঘটছে সেটা আমার স্ট্রাকচারাল হ্যাজার্ড। সো এটা খুবই সিম্পল, এন্ড নিপস কে ডিজাইন করা হয়েছে পাইপলাইন করে, সো এটা অ্যাভয়েড করা যায়। নিপস পাইপলাইন যেই পলিসি ফলো করে অ্যাভয়েড করে, নিপসও সেই পলিসি ফলো করেই অ্যাভয়েড করবে। এটা নিয়ে কোনো সমস্যা তেমন একটা হয় না। কিন্তু এই যে হ্যাজার্ডটা ব্যাখ্যা করা, যে কি কি হ্যাজার্ড আছে বা কেন আছে, কিভাবে ঘটতেছে, এটা নন পাইপলাইন হলে হ্যাজার্ড হইতো না কেন, আর পাইপলাইন হলে হ্যাজার্ড হইছে কেন, এই ব্যাখ্যাটা করতে পারাটা আপনাদের জরুরি। সো কিভাবে করবো স্যার? একদম ইংলিশ কথায় খালি কথাই লিখে যাবো না, একটা এক্সাম্পল আনা, এরকম ড্রয়িং করে দেখায় দেওয়া। এই যে যেমন এরা একটু রেড কালার দিয়ে মার্ক করে রাখছে, আপনারাও এক্সাম হলে যখন এই ধরনের কোশ্চেন যদি আসে, যে কোনো কোশ্চেনে যদি আসে, সুন্দর করে মার্কস করে দিবেন। পরেরটা কি? কন্ট্রোল হ্যাজার্ড। নামের মধ্যেই আছে কন্ট্রোল। কন্ট্রোল কখন হয়? যখন ব্রাঞ্চিং হয়। সো স্বাভাবিকভাবে আপনি একটা ডিসিশন মেক করার সময় আপনি ডিসিশন মেক করবেন যার উপর ভিত্তি করে, সেই যদি উপরে রানিং অবস্থায় থাকে তাহলে আপনি ডিসিশন মেক করবেন কি করে, তাই না? খুব মানে বেসিক কথা, আমি যখন ডিসিশন মেক করব সে যেন এমন ভাবে থাকে যেন আমি উপরের জনের উপর ডিপেন্ড না করি। অর্থাৎ এখানে অ্যাড বি কিউ বিভিন্ন কাজ দেখতে পাচ্ছিলাম। এটা সবচেয়ে সুন্দর সলিউশন ছিল সলিউশন 3টা, যেটা ক্লাসেই ভালো করে বলেছিলাম, যে আমাদের কি ডিলেট করে দিতে হয় ব্রাঞ্চ। ডিলেট কি করছে? এই ব্রাঞ্চ ইকুয়াল কে আগে যখন এক্সিকিউট করতে নিয়ে আসছে, এই ডিলেট একটা স্লট তৈরি হয়েছে। ডিলেট স্লট কিভাবে? ব্রাঞ্চ যেখানে ছিল সেই জায়গাটা এখন ডিলে হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। সেই ডিলেট স্লটটাতে কাকে বসাই দিছি? অ্যাড কে বসাই দিছি। আমি একটু আপনাদের থেকে শুনতে চাই, আমরা অ্যাড কে এখানে বসাতে কেন পারলাম, সমস্যা হলো না কেন? কেউ কি একটু বলতে পারবেন? সি বা ডি যে কোনো সেকশনে কেউ একজন একটু যদি বলেন। 2 ন্যানো সেকেন্ড করে স্যার ডিলে হইছে এইজন্য। টাইমের ইস্যু একটা আছে, বাট ওটা মেইন মুখ্য না। এখানে একটু আমরা রেজিস্টার গুলোর দিক যদি তাকাই, আমাকে একটু বলবেন। একটা ডিপেন্ডেন্ট না স্যার। ভেরি গুড, ভেরি গুড। আমার রেজিস্টার এখানে কে কে আছে? 4 আছে, 5 আছে, 6 আছে। ব্রাঞ্চে 4 5 6 এর কেউ আছে? তাহলে এই ব্রাঞ্চ আমি যদি আগে করাই, এই অ্যাড কে এফেক্ট করবে? না, অবশ্যই করবে না। সো যেহেতু করতে পারছে না, সো আমি ডিলেট স্লটে তাকে খুব সুন্দর মতোই কিন্তু বসাই দিতে পারছি। সুবিধাটা কোথায় নিতে পারবো আমরা? সুবিধা নিতে পারবো এই যে ধরেন এমন সিচুয়েশন যদি হয় যে ব্রাঞ্চের পরেই আমার যে কোনো একটা, যে কোনো হ্যাজার্ড, সেটা ইনফ্রাস্ট্রাকচার হইতে পারে, কন্ট্রোল হইতে পারে, ডেটা হইতে পারে, যেটাই হইতে পারতো, যে ব্রাঞ্চের পরে একটু জায়গা বাড়ানোর দরকার। অর্থাৎ ব্রাঞ্চ এবং ঠিক লোডের মধ্যে দেখেন আমরা এক্সট্রা একটা ডিলেড স্লট অর্থাৎ জায়গা বাড়ায় ফেলতে পারছি। তো আমরা 3টা উপায় পাই। প্রথমটা হচ্ছে পাইপলাইন থামায় দেওয়া, স্টল করে দেওয়া, কিছুক্ষণের জন্য অপেক্ষা করা। দ্বিতীয়টা হইতে পারে আগে থেকে প্রেডিক্ট করা, যেটা ম্যাক্সিমাম কেসেই মানে এটা আসলে 50-50 চান্স, কারণ প্রেডিক্ট করলে আপনার আইদার প্রেডিকশন সাকসেসফুল হইতে পারে অথবা প্রেডিকশন ফেইলার হইতে পারে। যদি ফেইলার হয় আপনার আবার ঠিক আগের জায়গায় ফেরত যেতে হবে, এজন্য আনডু লেখা আছে, আনডু করতে হয়। তো এটা একটা ইস্যু আছে। সলিউশন 2টাও অতটা পারফেক্ট না। সলিউশন 1 তো পারফেক্ট হবেই না, বিকজ থামায় রাখা তো কোনো ভালো সলিউশন না। তাহলে বেটার, একটু বেটার, এটা মানে কি বলবো, ইউনিভার্সাল সলিউশন না, বাট একটু বেটার সলিউশন কি? উই ক্যান ডিলে দ্য স্লট ওয়েন, যখন একজনকে বসাবেন যাকে এখানে ফেলানো যাবে স্লটটাকে। কিভাবে ফেলানো যাবে? সুন্দর মতো লেখা আছে, দেখেন, যে ফাইন্ড আ স্টেটমেন্ট, এমন একটা স্টেটমেন্ট খোঁজেন যেটা ওই স্লটে ফেলাইলেও কোনো ডিপেন্ডেন্সি থাকবে না। কার উপর? ওই ব্রাঞ্চের আউটকামের উপর। অর্থাৎ ব্রাঞ্চের আউটকামের উপর ডিপেন্ড করছে আইদার রেজিস্টার 1 অথবা রেজিস্টার 2। কিন্তু অ্যাডে রেজিস্টার 1 বা 2 এর কেউ কি আছে? না না স্যার। স্যার। এক্স্যাক্টলি। সো যেহেতু সে ডিপেন্ডেন্ট না, সে ইন্ডিপেন্ডেন্ট, সো আমরা সুন্দর মতো স্লটে বসাই দিতে পারি। সো এই যে সুন্দর করে একটু কন্ট্রোল হ্যাজার্ডটা বুঝাই দেওয়া। এন্ড ফাইনালি আমাদের আরেকটা পার্ট যেটা নিয়ে বেশি কথা বলতে পারছিলাম না, ডেটা হ্যাজার্ড। একই রকম কন্ট্রোলের মতোই। কন্ট্রোলে কি ছিল? তারা
জাম্প করে কোথায় যাবে, ব্রাঞ্চ করে কোথায় যাবে, কন্ট্রোলিংটা কোথায় হবে সেটা ছিল। আর এখন ডিপেন্ড করে খালি এক্সিকিউশনের উপর না, খালি ব্রাঞ্চিং এর উপর না, খালি আমার রাস্তার উপর না, এখন ডিপেন্ড করে এক্স্যাক্টলি কিসের উপর? ডেটার উপর। আমার ডেটাটাই যদি প্রয়োজন হয় উপরের কারোর থেকে, ইন দ্যাট কেস আসলে আমি একটা হ্যাজার্ড ফেস করব। এই হ্যাজার্ডটাকে আমরা নাম দিব ডেটা হ্যাজার্ড। যেমন এখানে দেখা যাচ্ছে সুন্দর মতো দেখেন, অ্যাড এস নট আমার এটা কি সোর্স না ডেস্টিনেশন, কেউ বলতে পারবেন? ডেস্টিনেশন, ভেরি গুড। সো আমার টি নট আর টি ওয়ানে যা আছে সেটা যোগ হবে, এক্সিকিউশন শেষ হবে, হয়ে সেটা আবার রাইট ব্যাক হয়ে কিন্তু এস নটে ফেরত আসবে। কিন্তু ঠিক তার পরের ইনস্ট্রাকশনেই দেখেন কি হচ্ছে, পরের ইনস্ট্রাকশনে এস নট কি আর ডেস্টিনেশন আছে? না, এস নটই কিন্তু আমার সোর্স। তাহলে ঠিক এই যখন আমার ফার্স্ট ইনস্ট্রাকশনের থার্ড স্টেজ অর্থাৎ ইনস্ট্রাকশন ফেচ, ইনস্ট্রাকশন ডিকোড এন্ড এক্সিকিউশন, যখন এক্সিকিউশন হয়ে গেল ঠিক তখনই কিন্তু সাবেও আমার কি এস নটের ডেটাটা প্রয়োজন। এস নট কে প্রয়োজন না, কিন্তু আমার এস নটের কি প্রয়োজন? ডেটা প্রয়োজন। কিন্তু সে পুরোটুক তো শেষ হয়নি, রাইট ব্যাক এখনো হয় নাই। সো হোয়াট টু ডু, এইখানে একটা হ্যাজার্ড তৈরি হলো, ইনস্ট্রাকশন নিডস দ্য ডেটা হুইচ ইজ অলরেডি ইন দ্য পাইপলাইন। সো অবভিয়াসলি একটা হ্যাজার্ডটার নাম ডেটা হ্যাজার্ড। তার সলিউশন কি? ফরওয়ার্ড করে দেওয়া। সুন্দর মতো এখান থেকে আমরা ফরওয়ার্ড করে দিতে পারি। আগে থেকেই এক্সিকিউশন থেকে এখানে যদি আমি পাঠাই দিয়ে রাখতে পারি, তাহলে এই সাব ইনস্ট্রাকশন আর ওই অ্যাড এর জন্য বসে থাকবে না, সেও একই রাস্তায় আগাবে। হ্যাঁ, হয়তো সামান্য ডিলে হতে পারে, কিন্তু পুরোটা সে আর বসে থাকতে পারছে। সো এই যে উইদাউট ফরওয়ার্ডিং ব্লু লাইন, আর যদি ফরওয়ার্ড করেন তাহলে রেড লাইন। আপনি যদি ফরওয়ার্ড না করতেন তাহলে ওই যে দূরে চলে যেত, রাইট ব্যাক পর্যন্ত যেত, তারপর ফেরত আসতো, উল্টা রাস্তা। কিন্তু সেটা না করে আমরা কি করছি, ব্যাকওয়ার্ড না এসে কি করে দিচ্ছি, এখন আবে পাঠিয়ে দিচ্ছি, ফরওয়ার্ড করে দিচ্ছি, আগে পাঠাচ্ছি। সো রেড। এইভাবে একটু আমাদের হ্যাজার্ডটাকে অ্যাভয়েড করা, এটাকে আমরা কি বলবো, প্রিকশন বলতে পারি, প্রিভেনশন বলতে পারি। যে হ্যাজার্ড ঘটবে, ঘটার আগেই সলিউশনটা রেখে দিলাম। সো এই ধরনের আরো একটা দুটো এক্সাম্পল আছে। সো লোডেও দেখা যেতে পারে এই ধরনের ঘটনা। আমার লোডের পরে সাব আসতেছে, সেম ঘটনা ঘটছে। সো আপনি স্টল না করে মাঝে মাঝে সাবে পাঠাইতেই পারেন না। সো আপনি কি করতে পারেন, শুধু ফরওয়ার্ড করে কখনো এনাফ নাও হইতে পারে। তো এজ এ রেজাল্ট আপনার কি করা প্রয়োজন, আপনারা লোড ইউজ ডাটা ইউজ করতে পারেন। আপনারা একটা সামান্য ছোট স্টল করে দেবে, একটু থেমে থাকতে পারেন। একটু থেমে থাকলে এই দুইটা ফিগারে, উপরের ফিগার আর নিচের ফিগার, একটু ডিফারেন্স বলেন তো। একটা স্টেজ থামাতে আমার কি ডিফারেন্সটা আসছে? ভেরি গুড। আমার বাম পাশে দেখেন আইএফ আইডি, তার নিচে আইডির নিচে আইএফ ছিল, কিন্তু আমি একটা স্টেজ থামাইলাম। এই যে বাবল দেওয়া মানে থামাই দেওয়া। একটু একটা স্টেজ থামাইলে আইডির নিচে কি আর আইএফ আছে? নাই। একটা ঘর ডানে সরে গেছে। সুন্দর মতো ওই আগের মতো এক্সাম্পল, একটা স্টল করে দিছি। এজ এ রেজাল্ট আগে ওই যে ব্লু লাইন দিয়ে ব্যাকে আসা লাগতেছিল, এখন ওর ব্যাকে যাচ্ছি না, এখন রেড লাইন দিয়ে সামনে যাচ্ছি। সবাই ক্লিয়ার? সিডি সবাই একটু, আমরা মানুষ একটু কম দেখছি, আরো আসা উচিত ছিল। সিডি মিলাই তো আরো মানুষ হবে, প্রায় অলমোস্ট 80 মানুষ হওয়ার কথা। এনিওয়েজ, তো সিডি সবাই একটু জানাবেন আমরা এই যে হ্যাজার্ড গুলো বুঝছি কিনা। 3 ধরনের হ্যাজার্ড, স্ট্রাকচারাল, কন্ট্রোল এন্ড ডেটা। স্যার লাস্টেরটা আরেকবার। হ্যাঁ, লাস্টটা বলছি, একটু সবাই খেয়াল করেন। উইদাউট স্টলিং, আমরা স্টল মানে ওটা থামাই নাই, বাবল দেই নাই। উইদাউট স্টলিং, ঠিক আইডির নিচে আইএফ ছিল না? সবাই এটুকু বুঝছি কিনা সেটুকু বলেন আগে। নাজনীন? জি স্যার। ওকে, আইডির নিচে আইএফ ছিল, কিন্তু সমস্যা কি হচ্ছিল, ওই যে লোড ওয়ার্ড শেষ হয়ে রাইট ব্যাকের থেকে ফেরত আসা লাগতেছিল কোথায়, এক্সিকিউশনের আগে। অর্থাৎ আমার রাস্তার পেছনে আসা লাগতেছিল, ফরওয়ার্ড না যে ব্যাকওয়ার্ড আসা লাগছে। ব্যাকওয়ার্ড আসা তো সমস্যা, ফরওয়ার্ড করার তো সমস্যা না, ব্যাকে আসা সমস্যা, তাই না? জি স্যার। ওকে, সো ব্যাকে যেহেতু আসা লাগতেছিল, আমি এই নিচের এই জিনিসটা, এই সাবকে ধরে ডান দিকে এক ঘর ঠেলে দিই। ডান দিকে এক ঘর ঠেলে দিলে এইখান থেকে ব্যাকে আর আসা লাগতেছিল না, এখান থেকে এখন কোথায় চলে গেছেন, সামনে, ফরওয়ার্ড, সামনের দিকে গেছেন। এই যে একটু বাবল দিয়ে আপনি একটা কি বলবো, একটা স্টেজ স্টল করছেন।
স্টল করে ঠিক আইডিএর নিচে আইএফ ছিল, এখন আইডিএর নিচে নেই, এখন হচ্ছে এক্সিকিউশন নিচে। অর্থাৎ আমি এক ঘর ডানে সরাই দিচ্ছি। এক ঘর ডানে সরাই দিয়ে সুবিধা কি হলো, আগে ব্লু লাইন দিয়ে ব্যাকে আসতাম, এখন দেখা যাচ্ছে না, রেড লাইন দিয়ে সামনের দিকেই বা সেম স্টেজেই আগায় যাচ্ছি। ফরওয়ার্ডিং এর সাথে সাথে স্টলিংও প্রয়োজন হইতে পারে। তো এইভাবে আপনার স্যার আগে কি দুই জায়গা থেকে ব্যাকে আসতো, মেমের পরে আর রাইট ব্যাকে? এই যে হ্যাঁ, এখানে মেম থেকে, এই যে এখান থেকে ব্যাকে আসতেছিল, মেম থেকে আসা যেত বা রাইট ব্যাক হয়ে ব্যাকে আসা সমস্যা ছিল। এখন মেমের পরে তো খালি রাইট করা ছাড়া আর কোনো কাজ নেই, এক্সিকিউশনের কোনোই কাজ নাই। সো মেমের পরে এখানে ফরওয়ার্ড করে দিলে আপনার আর নতুন করে ব্যাকে আসার প্রয়োজন নাই। নাই। সুন্দর মতো কাজ। সেভাবে আমরা 3 ধরনের হ্যাজার্ড কে অ্যাভয়েড করতে পারি, স্ট্রাকচার, কন্ট্রোল এন্ড ডেটা। তো এটা যদি হয়ে থাকে আমি একটু আপনাদেরকে ফিগার মানে একটু ভিজুয়ালাইজ করাই দিই। ঘটনাগুলো খালি হাতে লিখে বা এইভাবে দেখে একটু কষ্ট হইলেও আমরা যদি একটু ডায়াগ্রামিক্যালি দেখি খুব সুন্দর হবে। এই ফিগারটা আপনারা সবাই চিনেন, সবাই প্র্যাকটিস করে ফেলছেন অলরেডি। একটা সিটিও তো দিয়ে ফেলছেন না এই ফিগারের উপর, ডেটা পাথের উপর? জি স্যার। গ্রেট। তো সিটি যেহেতু দেওয়া আছে আমরা এগুলো চিনি সবাই। সো প্রথম পার্টে আমার কোনো কাজ নাই, আমি কি করি, ডাটা ফেচ করি, কেবল নিলাম। আচ্ছা, নিলেই তো হবে না, তাকে আমাকে পড়তে হবে, এটা কি আমাকে চিনতে হবে। চেনার জন্য আমি কি করব, ডিকোড করব। সো আই টাইপ না আর টাইপ সেটার উপর ডিপেন্ড করে এখানে একটা ডিকোডিং ঘটলো। গুড, ঘটে গেল। এরপরে আলুতে ঢুকলাম, আলুতে ঢুকে আমার ফেচও শেষ, ডিকোডিংও শেষ, এখন খালি বাকি এক্সিকিউশন। এক্সিকিউশন শেষে আমরা মেমোরিতে অ্যাক্সেস করাইতাম। কখনো যদি রাইট করা লাগতো তাহলে রাইট ব্যাক করতাম, কখনো রাইট করা না লাগলে রাইট করতাম না। তো আমার কয়টা স্টেজ পাচ্ছি আমরা সিঙ্গেল সাইকেল ডেটা পাথে? 5টা স্টেজ বা স্টেপস যেভাবে বলেন। সো এটা আমরা শর্টকাটেই দেখবো এখন, আইএফ, আইডি, ইএক্স, মেম এন্ড ডাব্লিউবি, 5টা স্টেজ। তো খালি রেদওয়ান আর নাজদিন রেসপন্স করতেছেন, আমি আশা করব যে সবাই একটু এগুলো ফলো রাখি। কঠিন কিছুই না, জাস্ট একটু বুঝে থাকলে আপনারা পারবেন। তো এই যে আমরা পাইপলাইন যখন দেখি, সো ডাটা গুলো সেভাবে, এটা আপনারা একটু কত ডাটা কত বিট লাগতেছে সেটা নিজেরা বসে হাতে লিখে লিখে দেখে নেবেন। ওটা ইস্যু, মেইন ইস্যু না। মেইন ইস্যু হচ্ছে কখন কোথায় যাচ্ছি, এটা একটু খেয়াল করতে হবে। এই ফিগারটা একটু পরের দিকে আছে, বেশি চলে যায়, এই যে এখানে সুন্দর করে হাইলাইট করে দেওয়া আছে। সো আমাকে অন্যরা একটু বলবেন কেউ যে আইএফ করতে যদি একটা ক্লক সাইকেল লাগে তাহলে 5টা করতে কয়টা ক্লক সাইকেল লাগবে? 5। অন্যরা উত্তর দিচ্ছেন তো আশা করি না? ভেরি গুড। সো 5টাই লাগবে। আমি প্রথম ক্লক সাইকেলে কোনটা পাবো তাইলে? ইনস্ট্রাকশন ফেচ পাবো নাকি? হ্যাঁ। ইনস্ট্রাকশন ফেচ পাবো। আমাকে বলেন ইনস্ট্রাকশন ডিকোডিং কোন সাইকেলে পাবো? সেকেন্ড সাইকেল। সেকেন্ড সাইকেলে। থার্ড সাইকেলে পাবো এক্সিকিউশন, ফোর্থ সাইকেলে পাবো মেমোরি, আর ফাইনালি ফিফথ সাইকেলে যে পাবো রাইট ব্যাক। সো আমার 5টা সাইকেল লাগতে পারে। সব শেষ হয়ে আবার যখন নতুন করে শুরু হবে, আবার ক্লক সাইকেল 6 হবে, আবার 7 হবে, 8 হবে, এভাবে চলতে থাকবে। তো আমি এই হাইলাইটেড পার্ট দেখানোর আগে ওদের ওভারঅল কালেকটিভ পার্টটা আপনাদেরকে একটু দেখায় আসি। সবাই এই ফিগারটা দেখতে পাচ্ছি, অল্টারনেটিভ ভিউ যেটা? জি স্যার। ওকে, আমাকে আপনারা বলেন আমার এখানে ইনস্ট্রাকশন আছে কয়টা? 4টা। ধরেন আমি পাইপলাইন করি নাই, আমার প্রতি ইনস্ট্রাকশনে স্টেপ লাগে কয়টা? 5টা স্টেপ। তাহলে 4টার জন্য টোটাল লাগার কথা ছিল কয়টা ক্লক সাইকেল? 20টা। পাইপলাইন করাতে লাগতেছে কয়টা? 8টা। আপনার সেভ হইছে কয়টা? 12টা। ভেরি গুড, শেষ, বুঝে গেছি। কিন্তু তাহলে আপনাকে পরীক্ষায় যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য ইমপ্রুভমেন্ট, এই ধরনের এই ম্যাথটা দিয়ে দিলাম, এই ম্যাথটাই দিলাম, ধরেন দিয়ে বললাম এই যে 4টা ইনস্ট্রাকশন চালাই এই আর্কিটেকচারে নন পাইপলাইনটা যা ছিল সেটার বদলে যদি পাইপলাইন করি, হোয়ার ইজ দ্য ইমপ্রুভমেন্ট? আপনারা বলতে পারবেন না যে আগে আমাদের 20টা লাগতো, এখন লাগতেছে কয়টা? 12টা। ইমপ্রুভমেন্ট কত টাইমস যদি জিজ্ঞেস করি তখন কি বলবেন? 20 ডিভাইডেড বাই 8। ওকে, ভেরি গুড। সবাই ধরে ফেলছেন কিন্তু জিনিসটা। জি, অলমোস্ট, হ্যাঁ। সো 2.5, 8 to the 16 and 4, yes, very good. So চিন্তা করেন আপনি জাস্ট 4টা ইনস্ট্রাকশন, জাস্ট 4টা, 40টাও না, 400টাও না, আপনি 4টা ইনস্ট্রাকশনকে জাস্ট পাইপলাইন করে
আপনি 2.5 টাইমস বেটার আউটকাম থ্রুপুট দেখতে পাচ্ছেন। 2.5 টাইমস আপনার টাইম বেঁচে যাচ্ছে। আগে লাগতো 20টা ক্লক সাইকেল, আপনি 12টা সেভ করে ফেলছেন। সো দিস ইজ দ্য বেনিফিট অফ পাইপলাইন। কিন্তু সমস্যা কি বেনিফিটের পাশাপাশি? ডিসঅ্যাডভান্টেজ গুলো কোনগুলো? ক্ল্যাশ করতে পারে যে ওই হ্যাজার্ড গুলা, রিসোর্স ক্ল্যাশ করতে পারে, ব্রাঞ্চ ক্ল্যাশ করতে পারে, কেউ কারোর জন্য বসে থাকতে পারে, অপেক্ষা করতে পারে। এই সমস্যাটার একটু স্যাক্রিফাইস করে নিয়ে আমরা কিন্তু সুন্দর মতো অনেকখানি এই যে ক্লক সাইকেল গুলো, এক একটা সিঙ্গেল গুলোকে পাইপলাইন করে মাল্টি ক্লক সাইকেল বানাই দিয়ে কিন্তু সুন্দর মতো আমরা একটা বেটার আউটকাম পাইতে পারি পাইপলাইনে। তো বলেন আমাকে, প্রথমে ক্লক সাইকেল 1-এ এই সেকেন্ড, থার্ড, ফোর্থ কারোরই কিছু আসবে? না স্যার। আসবে না, কারণ ওই যে প্রথমে আমার লন্ড্রি এক্সাম্পলে প্রথম ওয়াশিং মেশিনে মাত্র একটা কাপড় ঢুকছে, সো ফার্স্ট কাজ হইল। ঠিক সেকেন্ড ক্লক সাইকেলে ওয়াশিং মেশিনটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। তো ওয়াশিং মেশিন ফাঁকা হওয়াতে কি করছি? সেকেন্ড ইনস্ট্রাকশনের কাপড় দিয়ে দিছি। থার্ড ক্লক সাইকেলে থার্ড ইনস্ট্রাকশনের কাপড় দিয়ে দিছি, এন্ড ফোর্থ ইনস্ট্রাকশনে ফাইনালি ফোর্থ ইনস্ট্রাকশনটা দিয়ে দিছি। এই সুন্দর মতো ডায়াগোনাল ওয়েতে নামলো। সেকেন্ড ক্লক সাইকেল থেকে দেখেন রেজ 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 ডায়াগোনাল, আলো ও ডায়াগোনাল, এটা কি ছিল রে, ডাটা মেমোরি ডায়াগোনাল, আবার রেজে রাইট ব্যাক ডায়াগোনাল। সো করে করে আপনারা আমাকে দেখেন, মুখে মুখে বলেন, একটার জন্য যে 5টা লাগার ছিল তার চেয়ে কি কম লাগছে? লাগে নাই, 5টাই লাগছে। এনার জন্য 5টা লাগছে, স্টোরের জন্য 5টা লাগছে, অ্যাড এর জন্য 5টা লাগছে, সাবের জন্য 5টা লাগছে। সিঙ্গেল কারোর কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই। কখন ইমপ্রুভমেন্ট হয়েছে? যখন আপনি সিঙ্গেল 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 সবগুলোকে মিলাই একটা গ্রুপ বানাই ফেলছে। একটা গ্রুপের ওভারঅল কি হয়েছে, ওভারল্যাপিং এর থ্রুতে তার কিন্তু অনেকখানি টাইম বেঁচে গেছে। সো আমার 4টা ইনস্ট্রাকশন থাকাতে 5 প্লাস কত লাগছে বলেন তো? হ্যাঁ, 3 পাইলাম কই, আমার তো ছিল 4। সো আমার কিন্তু কি বলে এটাকে, ফর্মুলাটা দ্বারা যাচ্ছে n মাইনাস 1। মাইনাস 1টা কেন? মাইনাস 1টা প্রথমটার জন্য, প্রথমটার তো পুরোটুক লাগবেই, ঠিক আছে? প্রথমটার পুরোটুক লাগবে, সাথে পরের জন্য একটা বেশি, তারপরের জন্য আরেকটা বেশি, এবং ঠিক তারপরের জন্য আরেকটা বেশি। এখানে যদি 4টা ইনস্ট্রাকশন না থেকে 8টা ইনস্ট্রাকশন থাকতো, আমার কয়টা ক্লক সাইকেল লাগতো? কোনো ক্যালকুলেশন না করে বলেন। 5 প্লাস n মাইনাস 1, ভেরি গুড, 12টা লাগতো। এটা কি সবাই বুঝেছি? দাঁড়ান একটু কাউরে ধরি, এই যে সবাই ঘুমাচ্ছে, একটু ঘুম থেকে ভাঙাই। কাকে ভাঙাবো ঘুম থেকে? খালি ডি দেখতেছি, সিরা কই? উম্মে সালমা আক্তার জ্যোতি আছেন? নাই। তারেক আজিজ তানভীর নাই। নাইমুল ইসলাম নাই। ফাহাদ প্রধান নাই। ইফাত রহমান ইতু জি স্যার। স্যার এই যে বলেন, এখানে 4টা না থেকে যদি 6টা থাকতো, ছয়টা ক্লক সাইকেল যদি থাকতো তাহলে আমার, সরি 6টা ইনস্ট্রাকশন থাকতো যদি, তাহলে কয়টা ক্লক সাইকেল লাগতো স্যার? ট্রাই করেন। 6টা থাকলে ক্লক সাইকেল 6টা স্যার। একটার জন্য তো 5টা লাগতোই, তাই না? 5টা 6 আরো লাগতো কয়টা? আরো 5টা বাকি থাকতো। 2টা আর 5টা। হ্যাঁ, সো 5 আর 5 টোটাল কয়টা লাগতো? 10টা। 10টা লাগতো, ভেরি গুড। সো 6টার জায়গায় যদি 8টা থাকতো তাহলে 12টা লাগতো, যদি 10টা থাকতো তাহলে 14টা লাগতো। এরকম করে করে যতগুলোই থাকুক আমার 5 প্লাস n মাইনাস 1 লাগতেছে। সো আমরা 5 কিভাবে বলতেছি, প্রত্যেকটা ধরে নিচ্ছি 1 ইউনিট করে টাইম লাগে, তাই 5 ইনটু 1 প্লাস n মাইনাস 1। যদি আমি বলে দিতাম এখানে 2 ন্যানো সেকেন্ড করে লাগে, তখন 5 ইনটু 2 প্লাস n মাইনাস 1। যদি বলতাম 10 ন্যানো সেকেন্ড করে লাগে, তাহলে 5 ইনটু 10 প্লাস n মাইনাস 1। বোঝা গিয়েছে এটা?
জি স্যার। গ্রেট, থ্যাংক ইউ ইতু, রিমুভ করতে পারেন। সো এটাই আমরা একটু ডায়াগ্রামিক্যালি দেখি। ফার্স্ট ক্লক সাইকেল থেকে দেখেন, শুরুতে প্রথম জনের ইনস্ট্রাকশন ফেজ, সেকেন্ডটায় প্রথম জনের ইনস্ট্রাকশন ডিকোডিং, কিন্তু সেকেন্ড জনের ইনস্ট্রাকশন ফেজ। ঠিক পরেরটায় প্রথম জনের এক্সিকিউশন, সেকেন্ড জনের ডিকোডিং, থার্ড জনের কি ইনস্ট্রাকশন ফেজ। ভেরি গুড। একইভাবে ফোর্থ জনের এই প্রথম জনের হচ্ছে ফোর্থ সাইকেলে আপনার কি বলে এটাকে মেমোরি অ্যাক্সেস, সেকেন্ড জনের এক্সিকিউশন, থার্ড জনের ডিকোডিং, আর ফোর্থ জনের ইনস্ট্রাকশন ফেজ। এরকম করে পাঁচ নাম্বার সাইকেলে যে প্রথম জন শেষ হবে, 6 নাম্বার সাইকেলে দ্বিতীয় জন শেষ হবে, 7 নাম্বার সাইকেলে তৃতীয় জন শেষ হবে, এবং 8 নাম্বার সাইকেলে যে লাস্টের জন শেষ হয়ে যাবে। সব শেষ হয়ে গেল। আমরা সুন্দর মতো পাইপলাইন অবস্থায় একটা মাল্টিপল ক্লক সাইকেল ডায়াগ্রাম, এটা অল্টারনেটিভ ভিউতে দেখে ফেললাম। এই জিনিস পরীক্ষার হলে আঁকতে পারবো না ইনশাল্লাহ? স্যার সুন্দর করে বাসায় এগুলো প্র্যাকটিস করবেন। আমাদের কন্ট্রোল আর ওভাবে আমরা দেখবো না। আমাদের পাইপলাইনের মেইন পড়াশোনা, মেইন কনসেপ্ট তো পুরোটা এই জায়গায় এই পর্যন্তই ছিল, পুরোটা ক্লিয়ার। আপনারা যেটা করতে পারেন এই যে এই জায়গায় একটু রিডিং গুলো পড়তে পারেন, পরীক্ষার জন্য না, এই রিডিং গুলো পড়বেন ওই উপরের পড়াটা বোঝার জন্য। এখানে সুন্দর এক্সপ্লেনেটরি রিডিং গুলো, ঠিক আছে? তো পরীক্ষার জন্য যে পড়া লাগবে এমন না, আপনারা সুন্দর মতো একটু রিডিংটা পড়বেন, যেখানে কেন ঘটছে কিভাবে ঘটছে এই যে কালার করে দেওয়া, তো এই ডায়াগ্রাম গুলো দেখলে খুব ভালো হবে। আমি আবার পাইপলাইনটা একটা ওভারভিউ দিয়ে শেষ করে দিচ্ছি পাইপলাইন। আমরা জাস্ট এরপরে ওই যে ইয়েটা দেখবো, এক্সাম্পলটা দেখবো, এটা ওপেন করে রাখি। সো এই স্লাইডটা আমরা শেষ করি। ওভারভিউ শুরুতে গেল, কিভাবে পাইপলাইন হচ্ছে, কেন হচ্ছে গেল। এরপরে আমার এক্সাম্পল প্রবলেম, এটা রিডিং করে রাখবেন। নিপসে কিভাবে করা যায় এবং তাদের হ্যাজার্ড কি কি, 3 ধরনের হ্যাজার্ড গুলো কেন ঘটে, তাদের সলিউশন কি, সবকটা সুন্দর করে বলা আছে, আজকেও বললাম। এবং ওভারঅল একটা এক্সাম্পল যদি দিয়ে দেওয়া হয়, যেমন এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছিল কয়টা যেন, 4টা ইনস্ট্রাকশনের। তো 4টা ইনস্ট্রাকশনের একটা এক্সাম্পল দিয়ে আপনার সেই ফুল ডায়াগ্রামটা এবং সেই ডায়াগ্রামটাকে ভেঙে ভেঙে 8টা ডায়াগ্রামে এখানে সুন্দর মতো দেখানো আছে। পরীক্ষার হলে আপনার 8টা ডায়াগ্রাম আঁকা তো আসলে টাইম ফিজিবল না। আপনার একটা ডায়াগ্রামেই স্টেজ বাই স্টেজ লিখে দিতে হবে যে ফার্স্ট ক্লক সাইকেলে এই ঘটনা, সেকেন্ড ক্লক সাইকেলে এই ঘটনা, 8টা কথা লিখবেন। ডায়াগ্রাম একটা আঁকলেও হবে, আমার ক্ষেত্রে অ্যাটলিস্ট হবে, সমস্যা নেই। আমার খাতায় আপনারা জাস্ট একে আমাকে বোঝাই দিতে পারলেই হবে। যদি এই ধরনের কোশ্চেন আসে, ডায়াগ্রাম ফিগার আসে, আপনারা সুন্দর করে একে কথায় লিখে দিবেন এবং এক্সাম্পল গুলো কখন কোথায় কি হচ্ছে বলে দিবেন। সবার কাছ থেকে শুনতে চাই, এই পর্যন্ত পাইপলাইনে যা যা দেখলাম সব ক্লিয়ার কিনা? আমাদের জাস্ট 10টা মিনিট লাগবে, একটা অঙ্ক দেখলেই শেষ। হ্যাঁ, শিওর শিওর। এখানে যে বলা হয়েছে যে 5 + n - 1 এটা তো 5 বেস্ট 5 + n - 5 into 1 plus n minus 1 1 বলতেছি কেন? কারণ আমরা ইউনিট ধরে নিছি আপাতত 1, যদি 2 ন্যানো সেকেন্ড হতো তাহলে 5 into 2 plus n minus 1, এটা আর কি। হ্যাঁ বলেন, কোশ্চেনটা বলেন। বেস্ট কেস সিনারিওটা অনেক সময় তো বলা হয়েছে যে ডিলেও হইতে পারে। 100% ভেরি গুড পয়েন্ট, ভেরি গুড। এটা হচ্ছে বেস্ট কেস সিনারিও। আমরা থিওরিতে তো অলওয়েজ পড়া হয় কিসের উপর ভিত্তি করে? বেস্ট কেস সিনারিওর উপরেই থিওরি পড়া হয়, এটা থিওরি ছিল। যদি এখানে হ্যাজার্ড আসে তখন ওই যে ধরেন ফর এক্সাম্পল একটু আগে ব্রাঞ্চ দেখলাম, ব্রাঞ্চে কি করছিলাম, সরি ডাটা হ্যাজার্ড দেখছিলাম, ডাটা হ্যাজার্ডে কি করছিলাম, খালি ফরওয়ার্ড করছিলাম নাকি স্টল করে ফরওয়ার্ড করছিলাম? স্টল যখন করছিলাম তখন আমার কয়টা সাইকেল লস হয়েছিল? একটা সাইকেল লস হয়েছিল। তখন কি হইতো? 5 + n - 1 + 1, তাই না? এর হচ্ছে সিনারিও বেস। যদি আপনার সিনারিও এমন বলা থাকে যে আপনার হ্যাজার্ড আছে, কনসিডার দ্য হ্যাজার্ড, তখন আপনি আপনার মতো করে ডিজাইনটা করবেন। হইতে পারে এটা এক একজনের ডিজাইন কি এক এক রকম ডিজাইন হইতে পারে। যে আমাদের কেউ বললো যে 2টা স্টল করতে চাই স্যার, কেউ বললো একটা করতে চাই, যে যেটাই করুক সুন্দর মতো আমরা করে ফেলবো। গুড কোশ্চেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা ম্যাথটা মুভ করবো, ম্যাথটা দেখে
শেষ করে ফেলবো আজকে ক্লাস। ম্যাথে যাব? স্যার একটা কোশ্চেন ছিল। শিওর সকাল বলেন। স্যার যে সকাল আপনি মুট হয়ে গেছে। 10 আর 11 নম্বর পেজ একটু দেবেন। 10 আর 11 নম্বর পেজ। জি 10। স্যার এখানে হচ্ছে মানে গ্যাপটা হচ্ছে মানে রেজিস্টারের পরে দেওয়া, আরেকটাতে হচ্ছে পরের পেজে হচ্ছে আগে দেওয়া ছিল ওই জিনিসটাই। হ্যাঁ ভালো পয়েন্ট। এটা আসলে বলা হয়েছিল আগের দিন। আসেন, আমাদের এই যে নরমালি কি করছিলাম আমরা ইনস্ট্রাকশন ফেচ করেই কি করছিলাম, একটু থেমে ওয়েট করে স্টল করে রেজকে আলুর সাথে একসাথে রাখা হয়েছিল। এরপরে সে দেখা গেল যখন ব্রাঞ্চ আপনি নট টেকেন ধরছেন, আপনি যখন ব্রাঞ্চ ধরতেছেন না, তারা শুরুতেই আগে ইনস্ট্রাকশন ফেচটা করে কোথায় রেজিস্টারে দিয়ে রাখতেছে, ঠিক আছে, দিয়ে রেখে ব্রাঞ্চে যাচ্ছিল। পরের ইনস্ট্রাকশনটা যেহেতু ব্রাঞ্চ, ওরা আগে রেজিস্টারকে দিয়ে রাখতেছিল, বিকজ ওই যে ব্রাঞ্চে গেলেই কিন্তু এমন ইস্যু চলে আসে যে ডিপেন্ডেন্সি চলে আসার সম্ভাবনা থাকে। তো আগে যেটা করছিল যে হ্যাঁ এখানে যাচ্ছে, আমরা এখনো করি নাই, প্রেডিকশন করি নাই। সেকেন্ড সলিউশনটা খেয়াল আছে, এটা কি বলছে, প্রেডিক্ট ব্রাঞ্চ আউটকাম। ফার্স্ট সলিউশনে কি কোনো ব্রাঞ্চ আউটকাম ছিল প্রেডিক্ট করা? না স্যার। না। সো ওরা স্টল কখন করতেছিল? পরে, ব্রাঞ্চ ইকুয়ালের পরে যে স্টল করছিল, কোথায়? থার্ড টাইম। ধরতে পারছি এটা সকাল? জি স্যার। প্রথমটাই সলিউশন 1 এ কি করছি, ব্রাঞ্চের পরে যে স্টল করছি। কিন্তু এখন কি পরে স্টল করার চিন্তা করছি, না আমি আগে থেকেই কি করে রাখবো, প্রেডিক্ট করে রাখবো না? এজন্য ওরা আই থিংক ওদের এই পার্সপেক্টিভটা থেকে ওরা ফার্স্টে এখানে যেরকম যাচ্ছিল নরমাল ওয়েতেই যাচ্ছিল, কিন্তু যখনই প্রেডিকশনের ব্যাপার আসছে ওরা আগে থেকে কি করে রাখছে যে হ্যাঁ ইনস্ট্রাকশন ফেচ করে রেজিস্টারকে দিয়ে রাখি, তারপরে যা ঘটবে ঘটুক, তারপর এক্সিকিউশনে যাব। ওই চিন্তা থেকে তারা এই কাজটা করছিল। অ্যাজ এ রেজাল্ট ওরা আগে লিখছিল। কিন্তু অন্যান্য ক্ষেত্রগুলো দেখেন, যেমন এই যে সলিউশন 3 বা সলিউশন 1, ওরা কিন্তু এই ফরম্যাটটা ফলো করে না। ওরা যা বেসিক ছিল সেভাবে গেছে। কেন? কারণ সলিউশন 3 তে তো আমার প্রেডিকশনের ইস্যুই নাই, আলহামদুলিল্লাহ সলভড। আর সলিউশন 1 টাই কি ছিল, প্রেডিক্ট কিছু ছিল না, পরে দেখা যাবে কি হবে, পরে স্টল করছিল। বুঝতে পারছি? কিন্তু সলিউশন 2 তে একটা ইস্যু চলে আসছে, কি করা লাগতেছে, প্রেডিক্ট করা লাগছে। সো আমার পার্সপেক্টিভে আমি যে দেখছি যে ওরা এই পার্সপেক্টিভটা চিন্তা করে ওরা এখানে দিছে রেজিস্টারটা সাথে সাথে ইনস্ট্রাকশন করে রেজিস্টার দিছে, আর ওটা পরে দিছে। আমি পার্সোনালি বলবো আপনারা যে কোনো একটা ফলো করলেই ভালো, এটাই ফলো করে রাখেন, কোনো সমস্যা নাই, এটা ফলো করলে হয়ে যাবে। ওখানে আপনার মানে এই যে দুটো আলাদা, আমার পরীক্ষার খাতায় দুটো আলাদা করে দেখানোর প্রয়োজন নেই, আপনারা ফাঁকাটা দিচ্ছেন কিনা এইটা আমার কাছে ইম্পর্টেন্ট, যে আপনারা সুন্দর মতো যদি 2টা স্লট লাগে তাহলে 2টা স্লট ইউজ করছেন কিনা। এমন হইতে পারতো এখানে ম্যাক্সিমাম হচ্ছে 3, তখন 3টা স্লট করে লাগতো, 2টা স্লট ফাঁকা দিয়ে একটা যাওয়া লাগতো, সেটা করতেছেন কিনা, ওই জিনিসটা করতেছেন কিনা, এটাই আমি দেখবো ইনশাআল্লাহ। এটা আপনারা পারলেই হবে, এখানে মার্কস নিয়ে টেনশন নেই। গুড। সকাল 2টা কোশ্চেনই ডি থেকে পাইলাম। সি থেকে কেউ কিছু? আবু বকর কই আমাদের? আবু বকর স্যার আছেন? জি স্যার। স্যার বলেন, কিছু প্রশ্ন বলেন স্যার। সব বুঝছি? স্যার সব বুঝছি? আবু বকর জি স্যার। কোনো কোশ্চেন নাই? না স্যার তেমন কোশ্চেন নেই। আচ্ছা, একটু আপনি যেহেতু সি আর আপনার থেকেই ফিডব্যাক নিই, কি অবস্থা সি এর? সবাই কেমন? সবাই পড়াশোনা ঠিকঠাক করছে? গ্রুপ স্টাডি করেন আপনারা? না স্যার সেলফ স্টাডি। সেলফ স্টাডি? সবাই সেলফ স্টাডি করেন? আর সেলফ স্টাডি হয় না স্যার। 5 এক্সাম কবে থেকে আপনাদের সিডি আপনাদের? 17 তারিখ। ও তাহলে তো আরো সময় আছে, 10 11 12, এই যে 1 2 7 দিন সময় আছে। তো সবাই এখনো যা পড়াশোনা করি নাই শুরু করে ফেলি, ভালো করতে হবে ফাইনালটা ইনশাআল্লাহ। ওকে, সো আই থিংক আর কারো কোনো কোশ্চেন নেই, আমরা এখান থেকে একটু ম্যাথটা দেখে ছেড়ে দিব। এটা কেটে দিলাম, লেটস গো টু দা ম্যাথ। এই পাইপলাইন এক্সাম্পল ডকটা দেখা যাচ্ছে সবাই? জি স্যার। ওই যে আমাদের ওই ফিগারটা, সেই ফিগারটা এখানে একটু বক্স করে দেওয়া। তো এখানে ধরে নিছে টাইম 1 ইউনিট, তাই দেখেন এই যে আমরা এই যে ফর্মুলাটা নিয়ে আলোচনা করতেছিলাম, সুন্দর মতো দেওয়া আছে k * 1 + n - 1।
আমাদের ওই যে আগের স্লাইডে যে এক্সাম্পলটা দেখছিলাম ওখানে কে কত ছিল, স্টেজ কয়টা ছিল আমার? 5টা 5টা। আর এই জন্য এখানে 5 প্লাস 4টা ইনস্ট্রাকশন ছিল, তাই 5 প্লাস 4 মাইনাস 1 কত হয়েছিল? 8। আমার কয়টা ক্লক সাইকেল লাগছিল এখানে? 8টা। 8। এই যে দেখেন সেটাই সুন্দর মতো এই ফিগারে দেখানো আছে। পারবো না? প্রথমটার জন্য এই যে গেল 8টা, দ্বিতীয়টার 8টা, এই যে তৃতীয়টার 8টা এখানে, চতুর্থটার 8টা এখানে, পঞ্চমটার 8টা এখানে। তো ক্লক সাইকেল আমার লাগছে এখানে 12টা। আর ওই এক্সাম্পলে মনে হয় আমার ক্লক সাইকেল লাগছিল 8টা, সেভ হয়েছিল কয়টা? 12টা। আচ্ছা, এখানে আছে 1 2 3 4 5, 5 8 40, 40টার জায়গায় লাগছে কয়টা? 12টা। 12টা। কতগুলো সেভ চিন্তা করেন, 28টা সেভ। ও মাই গুডনেস, সুবহানাল্লাহ, গেল। তো এই যে আমাদের, তো সিপিআই তো পারি 12/8। আচ্ছা, আমাকে একটু কেউ বলবেন এখানে 1 কেন দিয়া? 12/8 তো আসলে 1 হয় না। ভুল হয়েছে। হ্যাঁ, রিমাইন্ডারকে বাদ দিছে। ভেরি গুড। আমরা কি নিয়েছি? জাস্ট ইন্টিজার ভ্যালু নিয়েছি। ডিভাইড করার পর এক্স্যাক্টলি যে ইন্টিজার পাওয়া যায় 1 পয়েন্ট সামথিং। সো পয়েন্ট সামথিং তো আর আমি ক্লককে তো পয়েন্ট সামথিং গুনতে পারবো না, তাই না? ক্লক তো পুরোটাই ব্যবহার করতে হবে, তাই এখানে পয়েন্ট ডেসিমালের পরের ভ্যালু বাদ দেওয়া হয়েছে। টোটাল টাইম ফর পাইপলাইন ইমপ্লিমেন্টেশন, নন পাইপলাইন করতে লাগতো 40টা, পাইপলাইনে লাগতেছে কয়টা? 12টা। ইমপ্রুভমেন্ট কোথায়? 40/12। আচ্ছা, এইটা কি এফিসিয়েন্সি? ফিগারটা দেখি তাহলে বোঝা যাবে। এখানে টোটাল ব্লক আছে কয়টা? 5 12 60টা। টোটাল কয়টা ব্লক আছে? 60টা। 60টা ব্লক আছে। ব্যবহার হয়েছে কয়টা? 40। 40। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20টা ব্লক আমার ব্যবহার হয় নাই। সো ব্যবহার হয়েছে 40টা। তাহলে এফিসিয়েন্সি কি হবে? 60/40 বা 40/60, যেভাবে লেখেন আপনারা, একটা লিখলেই। আচ্ছা, সো এতটাই ইজি আসলে পাইপলাইনের পড়াশোনাটা, এতটাই ইজি, খুবই সিম্পল, খুবই বেসিক। আচ্ছা বলেন, এখানে k * 1 কখন 1 এর জায়গায় অন্য ভ্যালু আসবে? টাইম স্লটটা এই হচ্ছে যে সিপিআই তে যদি 1 এর জায়গায় অন্য কিছু থাকতো, সুন্দর মতো আমরা 1 এর জায়গায় অন্য ভ্যালু পাইতাম। এখন 1ই পাইছি, সো 1 করে ফেলবো। গুড, ভেরি গুড। এই প্রবলেমটা দেখি, সেকেন্ড প্রবলেম। আমাকে আপনারা বলেন, কনসিডার এ নন পাইপলাইন মেশিন উইথ 6 স্টেজেস। এখানে হাইয়েস্ট স্টেজ ভ্যালু কত? হাইয়েস্ট স্টেজ ভ্যালু 30 ন্যানোসেকেন্ড। সো আমার বাকি কেউ 20 থাকুক, কেউ 10 থাকুক, কেউ 5 থাকুক, কেউ 6 থাকুক, আমার কার জন্যই চিন্তা করতে হবে? 30 জন। 30 জন্য চিন্তা করতে। সুন্দর। তো প্রথম প্রশ্ন কি? ইনস্ট্রাকশন ল্যাটেন্সি কত? বলেন তো, ল্যাটেন্সি কত? এখানে সবগুলো যোগ করলে আমি টোটাল ইনস্ট্রাকশন ল্যাটেন্সি পেয়ে যাবো না? জি স্যার। একটা ইনস্ট্রাকশন ল্যাটেন্সি কত হবে? সবকটার যোগফল। একটা ইনস্ট্রাকশনের স্টেজ আছে 6টা, তো আমার টোটাল ল্যাটেন্সি কত হবে? 20 20 40 40 60 100 140 140 ন্যানোসেকেন্ড। ডান। এবার যদি বলা হয় যে এই নন পাইপলাইন অবস্থায় যদি 77টা ইনস্ট্রাকশন চালাইতাম, কত টাইম লাগবে? ঐকিক নিয়ম দিয়ে ভাগ। ঐকিক নিয়ম। একটার জন্য লাগে 140, 77টার জন্য লাগবে 140 × 77। এখানে 777টা থাকলো, এখানে 777 বসাই দিতাম। এখানে ইমপ্রুভমেন্ট আনা যাবে কিভাবে? পাইপলাইনের মাধ্যমে। পাইপলাইনের মাধ্যমে। তাহলে যদি পাইপলাইন করে দিই, কি করব? একটাতে আছে 6টা, তাহলে 30 ন্যানোসেকেন্ড × 6। আমাকে বলেন এখানে 30 কেন বসালাম? 20 বসাইতে পারতাম, 25 বসাইতে পারতাম। হাইস্ট তো 30। হাইয়েস্ট আমার 30। ভেরি গুড। সবাই খুব পারফেক্টলি বুঝে গেছেন। তাহলে 77 ইনস্ট্রাকশনকে প্যারালাল করতে গেলে প্রথমটার জন্য যা সেটা লাগবেই, অর্থাৎ 30 × 6 180 লাগবেই, যোগ 77 দিব না 76 দিব? n - 1। n - 1। ভেরি গুড। তাহলে 76 × 30 সুন্দর মতো আমার স্যার এখানে pipeline 6টা কোথা থেকে আসলো? এই যে প্রশ্ন বলে দিছে 6টা স্টেজ। যেমন আমার এখানে স্টেজ কয়টা ছিল? 8টা স্টেজ। এখানে কয়টা? 6টা। এরকম বলে দিবে কখন কয়টা আছে। গেল?
ইমপ্রুভমেন্ট কি হয়েছে, স্পিড আপ কোথায় হয়েছে বলেন? এখানে লাগতেছিল 10780, 10,000, এখন লাগতেছে কয় হাজার? 2000। 2000। মাই গুডনেস, 4.3 টাইমস স্পিড আপ আপনার। দিস ইজ দ্য বেনিফিট অফ পাইপলাইন। সো দ্যাটস অল। এই ছিল আমাদের পাইপলাইন নিয়ে যা যা বলার। স্যার নিচের গুলো কি? নিচের গুলো এমনি রাফ লেখা মনে হয়, কোনো কিছু বলো না, দেখার কিছু নেই। হ্যাঁ, স্পিড আপটা বুঝছেন কিনা আপনারা, এটাই আমাদের মেইন ফোকাস। এমন কেউ আছে যে এই বেসিক ঐকিক নিয়মের স্পিড আপ বুঝি নাই? এফিসিয়েন্সি বলেন, পারফরমেন্স গেইন বলেন, আপনি টাইম সেভিং বলেন, থ্রুপুট ইমপ্রুভমেন্ট বলেন, যে ওয়ার্ডটি টার্ম ইউজ করা হোক না কেন, হোয়াট হ্যাভ উই অ্যাচিভড ইজ থ্রু পাইপলাইনিং। এন্ড ওই যে রেজওয়ান একটা ভালো কোশ্চেন করছিল মাঝখানে, সকালে একটা কোশ্চেন করলো যে কি হইতে পারে এই হ্যাজার্ডের কারণে কিন্তু ডিলে আসতে পারে, স্টলিং আসতে পারে, তখন কিন্তু টাইম একটু বাড়াই দিলাম। হ্যাঁ, একটা স্টল করছি, ধরেন এইখানটায় এসে একটা স্টল করছি, তাহলে এই পুরো ধরে ডান পাশে শিফট করে যেত, এরকম আর কি। এই পুরো ধরে নিচের দিকে শিফট করে যেতে হবে। তো একটা স্টল বাড়লে একটা সাইকেল বাড়বে, দুইটা স্টল বাড়লে দুইটা সাইকেল বাড়বে, এবার সামনে একটা চিন্তা করার জায়গা থাকতে পারে। এনিওয়েজ, দিস ইজ আওয়ার বেসিক পার্ট। আমাদের পাইপলাইন এটাও আপনাদের দেওয়া আছে, খালি যে এই এক্সাম্পল তা না, আপনারা কি বলে বই দেওয়া আছে, বইয়ের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এক্সাম্পল, অনলাইনে সার্চ দিয়ে বিভিন্ন এক্সাম্পল হাতে নেন, একটা দুটো অঙ্ক প্র্যাকটিস করেন, আবার পড়েন, আবার প্র্যাকটিস করেন, ফিগার গুলো আঁকেন, ইউ আর রেডি। আপনাদের আই থিঙ্ক হোপফুলি লেকচার 1-2 নিয়ে তো কথা বলবোই না, নিজ দায়িত্বে পড়বেন। লেকচার 3 আপনারা বস এতদিনে সোফার যে পরিমাণে অ্যাড সাব অ্যাডাই এলডব্লিউ এসডব্লিউ করছেন, আই থিঙ্ক ওগুলো কেউ আটকাবেন না। মাল্টিপ্লিকেশন তো পারতেনই, ওটা বাদ দিলাম। ডিভিশন, জি 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 জি, নট এগুলা। এন্ড অর নট তো আমাদের আর্ট টাইপের মধ্যে আছে, তো আসতেই পারে, লজিক্যাল আচ্ছা, আসতেই পারে। ডিভিশনটা ভালো করে দেখা, ডিভিশন আপনারা ভালো সিটি দিবেন মনে না, সবাই ডিভিশনে ভালো মার্কস পাইছেন না? জি স্যার। তো তাহলে তো টেনশন নাই ওখানে, উইথ স্লাইড মাল্টিপ্লিকেশন ডিভিশনও পারেন। এরপরে আসলাম কোথায়, ডাটা পাথ, সেটারও সিটি 4 দিয়ে দিলেন। ফিগার আঁকাটাই ইস্যু, এছাড়া আর কোনো ইস্যু নেই, সুন্দর মতো আঁকতে পারলেন। পাইপলাইন আজকে পারফেক্টলি কমপ্লিট হলো। আমি কোশ্চেন করলাম, আপনারাই উত্তর দিতে পারছেন, সো দ্যাট মিন্স ইউ আর ফোকাসিং, এটা ভালো লাগলো। আপনারা কেন অফলাইন ক্লাসে অনলাইন ক্লাসে বেশি ফোকাসড, এটা আমিও বুঝলাম না। তোমার সাথে এনিওয়েজ, হওয়া উচিত উল্টা, আসলে অফলাইনে বেশি ফোকাসড হওয়া উচিত। যাই হোক, ভালোই লাগলো, আপনারা সবাই ফোকাস ছিলেন, ধন্যবাদ আপনাদেরকে। এন্ড বাকি থাকলো আমাদের আরেকটা কন্টেন্ট, সেটা আমরা নেক্সট ক্লাসে করলেই আমাদের শেষ। তো সিডি, কারোর কোনো কিছু বলার আছে? না স্যার, শেষ করে নামাজ পড়বো। শিওর, থ্যাংক ইউ এভরিওয়ান। তাহলে আমরা নেক্সট মোস্ট প্রবাবলি আগামীকাল সন্ধ্যা বা পরশু সন্ধ্যা যে কোনো একটাই মেমোরি করে শেষ করে দেবো। তো আল্লাহ হাফেজ, আপনারা বের হয়ে যেতে পারেন। আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।